আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। প্রিয় বাংলাদেশিরা, অনেকটা ভারাক্রান্ত এবং দুঃখ নিয়েই আপনাদের সামনে আজকে আসছি। বেসিক্যালি বিশ্ববাজারে আমাদের বাংলাদেশ থেকে যে শ্রমিক প্রেরণের যেই বিষয়টা, যেই সেক্টরটা, এটা কিন্তু মোটামুটি নড়বড়ে থাকলেও যাই ছিল তো দিন মোটামুটি ছিল একটা পর্যায়ে। কিন্তু এখন ডে বাই ডে এত খারাপ অবস্থা হইতেছে যে মাঝে মাঝে নিজের কাছে খুব কষ্ট লাগে। বাংলাদেশেও কিছু করার নাই। বাংলাদেশে উচ্চশিক্ষিত বেকারত্বের হার অনেক। ডে বাই ডে আমাদের বাংলাদেশে চাকরি বাজারেও কর্মসংস্থান কমে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য করতে যান, সেখানে সৎভাবে টিকে থাকা অনেক কষ্ট। বা সেখানে কয়জন মানুষ আছে যাদের ক্যাপিটাল আছে। তো সব মিলিয়ে একটা হযবরল অবস্থা। এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমি তো যেহেতু টুকটাক ভিডিও করি, এই সুবাদে অনেক ভাইরা আমার সাথে যোগাযোগ করেন। আমি শুনি অনেক মানুষের কষ্টগুলো, দুঃখগুলো। এই কষ্টগুলোর সাথে আমি খুব সুন্দর রিলেট করতে পারি, আমি নিজেকে এদের সাথে ম্যাচিং করতে পারি, আমি বুঝতে পারি। দেখেন যে এমন একটা পরিস্থিতি, দেশেও থাকতে পারতেছি না, আবার বিদেশেও যেতে পারতেছি না, মানে গলায় কাটা বিঁধে আছে। বর্তমানে বাংলাদেশে কোরিয়ার অবস্থা আপনারা জানেনই, যে দক্ষিণ কোরিয়া যে লোক নিয়োগ নিত আগে, সেখানে এখন কি একটা হাল অবস্থা। হাজার হাজার স্টুডেন্ট পাস করে বসে আছে, রোস্টার হয়ে বসে আছে, অথচ তারা যাইতে পারতেছে না। বহু মানুষের রোস্টারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তারপর তারা যাইতে পারতেছে না। এই যে একটা পরিশ্রম করছে সে, গত 2 থেকে 3 বছর পরিশ্রম করার পরে রোস্টার হয়েছে। সো এই জিনিসগুলা ভাই দায়ভার কার? আমার সুনামগঞ্জ জেলায় আমার বাড়ির আশপাশে এরকম অনেকেই আছে, আমি দেখছি, যারা 6-7 বছর ধরে এই দক্ষিণ কোরিয়া ভাষা শিক্ষার পিছনে সে সময় দিচ্ছে। আমাদেরও এখানে কিছু ভুল আছে, ব্যক্তিগতভাবে আমরা অনেক ভুল সিদ্ধান্ত নেই, বা আমরা টাইমিংটা মিলাতে পারি না। যে দক্ষিণ কোরিয়ার মতো অবস্থা কি সিঙ্গাপুরেও হবে? বাংলাদেশের বাঙালি দালাল গুলা বাঙালিদেরকে সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে দিবে না, ভালো কোনো কিছু করার জন্য অপরচুনিটি দিবে না। কারণ সিঙ্গাপুর গভর্নমেন্টের সুযোগ দিয়ে রাখছে। সমস্যাটা কোথায়, জটিলতাটা কোথায়? বাংলাদেশে যে একটা স্কিল জটিলতা তৈরি হয়েছে, এটা দায়ী কারা? এই যে এত টাকা লাগে, 10 থেকে 14 লক্ষ টাকা, ভাই এইগুলা প্রশ্ন করার মতো কেউ নাই, উত্তর দেওয়ার মতো কেউ নাই। কেন বাংলাদেশ থেকে আসতে 10 থেকে 15 লক্ষ টাকা খরচ হবে, এই প্রশ্নটা করার মতো একজন ব্যক্তি কি বাংলাদেশে নাই? এখন দেখেন, 10 থেকে 15 লাখ টাকা খরচ করেও অনেক মানুষের যারা সামর্থ্য আছে বিদেশে আসতে পারবে, বা টাকাটা ম্যানেজ করে আসতে পারবে। এখন আরো যে পরিস্থিতি তৈরি হইতেছে, এটা খুবই ভয়াবহ পরিস্থিতি। আপনাদেরকে নতুন একটা ইনফরমেশন দেই, সিঙ্গাপুর নতুন করে আরো 3টা দেশ তালিকাভুক্ত করছে, তার মধ্যে ভুটান একটা আছে। সো বুঝতে পারতেছেন, সিঙ্গাপুর ভুটানের মতো দেশ থেকে শ্রমিক আনার চিন্তা ভাবনা করতেছে। তার মানে নতুন করে যতগুলো দেশ বাড়বে, আমাদের বাংলাদেশের কম্পিটিটর তৈরি হবে। যেমন বাংলাদেশ থেকে যদি 100 জন আনতো, এখন ভুটান থেকে তো তারা লোক আনবে। সিঙ্গাপুরে তার কুঠা বাড়তেছে না, কর্মসংস্থান বাড়তেছে না, বরং সিঙ্গাপুরে যে কর্মসংস্থান আছে এটা ডিভাইড করে দিতেছে। সিঙ্গাপুরের বসেরা বা সিঙ্গাপুরের কোম্পানিগুলো বাংলাদেশ থেকে লোক আনার ব্যাপারে তারা মোটামুটি অনীহা দেখায়। কারণ তারা যেটা বলতেছে যে বাংলাদেশ থেকে শ্রমিক আনা অনেক জটিল। বাংলাদেশে স্কিল আনস্কিল যাই বলেন, এটা একটা লেন্দি প্রসেস এবং খুবই জটিল। তারা চাইলেই 1-2 সপ্তাহে একটা শ্রমিক নিয়ে আসতে পারে না বাংলাদেশ থেকে, কিন্তু তারা চাইলেই ইন্ডিয়া থেকে নিয়ে আসতে পারে, তারা চাইলেই নেপাল থেকে নিয়ে আসতে পারে। মায়ানমারকে আপনারা যাই বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশ, এই সমস্যা ওই সমস্যা, আমরা কত ছোট করে দেখি না দেশটাকে। অথচ এইসব দেশে, উন্নত দেশগুলোতে এসে দেখেন তাদের ভিসা প্রসেসিং, তাদের যে মানে এত অল্প টাকার ভিতরে তারা চলে আসতে পারে। সো আমরা নিজেদেরকে খুব ভাবি কালচার, খুব ভাবে আমরা উন্নত হয়ে গেছি, আমরা এই হ্যান ত্যান, অথচ আমাদের ভিতর একদম পচা। আমাদের বাঙালি জাতিগত সত্তার ভিতরে একদম পচে গেছে ভাই। প্রত্যেকটা সেক্টরে এমন অবস্থা হয়েছে যেটা আসলে দুর্গন্ধ ছড়ায় গেছে এখন। তা না হইলে দেখেন, এখন সিঙ্গাপুর নতুন করে বাংলাদেশে কি ওয়ার্কারের অভাব আছে? আমাদের বাংলাদেশে হাজার হাজার ছেলে, ইয়াং ছেলে, একদম শারীরিকভাবে সক্ষম, কাজ করার জন্য সক্ষম, শিক্ষিত, সিঙ্গাপুরের গভর্নমেন্ট বিকল্প রুট খুঁজতেছে। কেন ভাই? এই সমস্যাটা কোথায়? সো আজকের ভিডিওটা যারা আপনারা দেখছেন, আশা করবো আপনারা প্রত্যেকেই বুদ্ধিমান, বুঝতে পারছেন আমি আসলে কি বলতে চাইতেছি। সিঙ্গাপুরের মূলত বাংলাদেশ সিঙ্গাপুরের যে প্রসেসিং গুলাতে, এগুলোতে আমাদের প্রাথমিক যে অন্তরায়, সেটা হচ্ছে বাংলাদেশের দালাল সিন্ডিকেট, দালাল সিন্ডিকেট, দালাল সিন্ডিকেট। আর এই বাঙালি এই সিম্পল জিনিসটা বুঝে না ভাই। দালালরা প্রশ্রয় পাইছে কেন? আপনারা দালালদের কাছে গেছেন, দালালরা প্রশ্রয় পায়। ভাই কি দরকার ভাই এই 10-15 লাখ টাকা খরচ করে দালালের কাছে আপনার পাসপোর্টটা কেন দেন ভাই? আমি তো বলবো এই দোষটা আমাদের, ব্যক্তিগতভাবে আমরা যারা বিদেশ আসতে চাই, 7-8 লাখ টাকা আপনারা দালালের হাতে তুলে দেন অ্যাডভান্স। ভাই কি দরকার? আপনার জীবনের দাম কি এত কম? আপনার জীবনের সময়ের দামগুলো কি এত একদম মূল্যহীন যে আপনি সিঙ্গাপুরে এসে কামরা দিবেন, বিদেশ যায় কামরা দিবেন, আপনি এই 10 লাখ টাকা 12 লাখ টাকা দিয়ে আপনি আসতে চাইতেছেন? বাংলাদেশে কি কিচ্ছু করার মতো নাই? মানলাম কিচ্ছু করার মতো নাই, আপনি সমস্যার সমাধান করার জন্য সিঙ্গাপুর আসবেন। ভাই সিঙ্গাপুর আসার পর বর্তমানে যে পরিস্থিতি, আপনি সমস্যা মুক্ত হবেন না, বরং সমস্যা আরো জর্জরিত হবেন। সো আপনারা যদি অল্প টাকায় সিঙ্গাপুর আসতে পারেন,
আসেন, কোনো সমস্যা নাই, কিন্তু এত টাকা দিয়ে আপনারা দালালকে আর প্রশ্রয় দিবেন না। যখন আপনাদের মধ্যে অতি উৎসাহের প্রভাবটা কমে যাবে, ঠিক তখনই দেখবেন আস্তে আস্তে দালাল সিন্ডিকেটটা ভেঙে যাবে, এবং এটা ভাঙা দরকার। ভাই আমরাই পারবো, আপনারাই পারবেন ইনশাল্লাহ। সো আশা করতেছি আজকের এই ভিডিওটা আপনারা সবাই বুঝতে পারছেন যে আসলে আমরা যারা প্রবাসী, বর্তমানে সিঙ্গাপুর প্রবাসী, যারা এটা নিয়ে টুকটাক চিন্তা ভাবনা করেন বা করতেছি, আমাদের কাছে কেন জানি মনে হইতেছে দক্ষিণ কোরিয়ার মতো না শেষ পর্যন্ত সিঙ্গাপুরের অবস্থা হয়। যেভাবে আস্তে আস্তে কমতেছে বা যেভাবে ভিসা জটিলতা সৃষ্টি হইতেছে, এক সময় সিঙ্গাপুর হয়তো বা কোম্পানিগুলা বাংলাদেশি ওয়ার্কার আনার ব্যাপারে আগ্রহ হারায় ফেলাইবে, কারণ নতুন নতুন অনেক রুট তারা তৈরি করতেছে। এটার একমাত্র কারণ বাংলাদেশের ভিসা জটিলতা। সো আজকে বলা কথাগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন, এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।